আদালত অবমাননার সম্পূর্ণ মিথ্যে কথা যদি বলা হয়। আমিও দেখছিলাম কালকে মিডিয়াতে এরকম একটি মিথ্যে খবর প্রচারিত হচ্ছে। আ আর বলবেন না এই মামলা তো আমি আ ইন্টারনেট থেকেও বিজেপি বেঙ্গলের যে অফিস বেয়ারারদের যে ডিটেইলসটা আছে সেটি নিয়ে গেছিলাম। তো আমি সেটি আদালতের সামনে তখন বা পেশ করি আরকি। আদালতকে বলি যে, "এনারা হচ্ছেন অফিস বেয়ারার। তো এখানে মাননীয় বিরোধী দলনেতা কোথায় অফিস বেয়ারার?" তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় হচ্ছে যে, "না ব্যানারের পেছনে কেন শুভেন্দু অধিকারীর নাম লেখা থাকবে?" আমি বললাম, "এটা বোধহয় রাজ্য সরকারের এখতিয়ার যে ভুল তথ্যটি দেওয়া হচ্ছে যে আদালত অবমাননার মামলা করা হয়েছে মাননীয় বিরোধী দলনেতার নামে। আ সেটি রাজ্য সরকার যদি করে থাকে করে দেখাক কেননা করার কোনো সুযোগ নেই। মামলাটি গতকাল মেনশন করেছিলেন। তারপরে আমি বলছি কি হয়েছে। মাম হ্যাঁ, ওটা তো ২০২৪ এর অগাস্টে আমরা একটা মামলা ফাইল করেছিলাম। আ মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় হুইপ যিনি আছেন ভারতীয় জনতা পার্টির মানে মাননীয় শুভেন্দু অধিকারী এবং মাননীয় শঙ্কর ঘোষের তরফ থেকে সমস্ত ভারতীয় জনতা পার্টির এমএলএদের হয়ে কারণ বিধানসভায় একটি নিয়ম বলবৎ করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকারের যারা সেন্ট্রাল ফোর্স যারা সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সেস সিএপিএফ মানে সিআইএসএফ, সিআরপিএফ যার মধ্যে পড়ে, আ এরকম কোনো দেহরক্ষী এমএলএদের সাথে বা কোনো সময়তেই তারা অ্যাসেম্বলির ভেতর ঢুকতে পারবে না। তো হাইকোর্টে সেই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়। যেখানে বলা হয় হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে ফুটপাতের ওপরে আম একটা আ ম্যারাব একটা প্যান্ডেল মতো বানিয়ে ফুটপাতের উপরে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে। whereas যারা আপনার আ রুলিং পার্টির আরকি মানে তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ তাদের যারা পার্সোনাল সিকিউরিটি অফিসার বা দেহরক্ষী তারা ভেতরে ঘোরাঘুরি করছে, লবিতেও ঘোরাঘুরি করছে। তো এই মামলা নিয়ে বহুদিন শুনানি চলে। প্রায় ১ বছর ধরে বিচার চলে। কারণ উম আপনার বিধানসভার তরফ থেকেও মাননীয় স্পিকারকে পার্টি করা হয়েছিল এবং সেক্রেটারি বিধানসভার তাকেও পার্টি করা হয়েছিল। এফিডেভিট ফাইল করে তারা ডিনাই করেন এই ফ্যাক্টটি। তারা বলেন হচ্ছে যে, "না, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।" তো আমরা তারপরে আরো সেটির এগেইনস্ট এ আমরা আমাদের জবাব ফাইল করি যেখানে আমরা কিছু ডেমনস্ট্রেট করার চেষ্টা করি যে এরকম এই জিনিস হচ্ছে আরকি। আর আমরা আরো দেখাই যে আ এই যে নোটিশটা আছে, নোটিশটায় শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে ঢোকার থেকে আ প্রহিবিট করা হচ্ছে মানে আটকানো হচ্ছে। তো তারপরে মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মামলাটি বহুদিন শোনার পরে আম আল্টিমেটলি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলেন, যিনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করছিলেন, যে আপনি নির্দেশ নিয়ে আসুন যে এই অর্ডারটা কি এখনো বলবৎ? কেননা আপনারা তো বলছেন যে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। তো তখন একটি রিটেন ইনস্ট্রাকশন যেটি স্পিকারের কাছ থেকে এনকোয়ার করতে বলেছিলেন মহামান্য বিচারপতি। আ তো তার পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি ইনস্ট্রাকশন নিয়ে আসে, রিটেন ইনস্ট্রাকশন যেটি বিধানসভা সেক্রেটারির তরফ থেকে ইস্যু করা হয় কোর্টের কোয়েরি অনুযায়ী। সেখানে লেখা হয় হচ্ছে যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আদালত তখন সেটি রেকর্ড করেন যে সমস্ত এমএলএদেরকে ইকুয়ালি ট্রিট করতে হবে। মানে বিরোধী পক্ষ এবং যারা রুলিং শাসক পক্ষের আরকি সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে অ্যাসেম্বলিতে। আর কোনো এমএলএরই দেহরক্ষী ভেতরে ঢুকতে পারছে না। তো সেই অর্ডারটি হওয়ার পরে অর্ডারটির মধ্যে তার মানে এই ইনস্ট্রাকশনটি মার্জ করে যায়। সেই অর্ডারটি হওয়ার পরে আমার মক্কেলের নির্দেশে আমার যিনি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন তিনি আ মাননীয় স্পিকার, আ তারপরে বিধানসভার সেক্রেটারি, আ রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার নগরপাল এবং ডিরেক্টর অফ সিকিউরিটি সবার কাছে এই অর্ডারটি কমিউনিকেট করেন। করে বলেন হচ্ছে যে যাতে অর্ডারটা which speaks for itself আরকি। তো অর্ডারের সাথে যাতে কমপ্লায়েন্স হয়। তো তার পরিপ্রেক্ষিতে আপনার তার ১ দিন না ২ দিন বাদে বিধানসভার গেটে নোটিশ টাঙানো হয়। নোটিশ টাঙিয়ে বলা হয় হচ্ছে যে কোনো এমএলএর পিএসও দেহরক্ষী অ্যাসেম্বলির ভেতরে
ঢুকতে পারবে না। অ্যাসেম্বলির মানে হচ্ছে অ্যাসেম্বলি চৌহদ্দির মধ্যে, অ্যাসেম্বলি প্রেসিং কথাটা বলা থাকে। প্রেসিং মানে হচ্ছে যেখান থেকে অ্যাসেম্বলির বাউন্ডারি শুরু হচ্ছে, মানে যেখানে রেলিং গুলো দেওয়া আছে। তো এই নোটিশটি টাঙানো হয়, কিন্তু আমার যারা ক্লায়েন্ট আর কি, ওনাদের বক্তব্য, ওনারা ইলেকট্রনিক এভিডেন্সও দিয়েছেন যে সেটি হওয়া সত্ত্বেও ৩ তারিখে বোধহয় সেপ্টেম্বর মাসের, ওই যেদিনকে অধিবেশন ছিল, ৪ তারিখে, হ্যাঁ, তো ৪ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তার এন্টায়ার সিকিউরিটি ডিটেল নিয়ে আহ, বিধানসভার ভেতরে প্রবেশ করেন। তাকে কোনো রকমের বাধাও দেওয়া হয় না, তাকে মানে তার সিকিউরিটিদেরকে। এবং তারপরে উনি যখন বেরোন তখনও উনি ওনার পুরো সিকিউরিটি ডিটেল নিয়েই বেরোন। তো এর পরিপ্রেক্ষিতে একটি আদালত অবমাননা, যাকে বলে কন্টেম্পট অফ কোর্টের মামলা করা হয়েছে, যেখানে আহ, মাননীয় স্পিকার, অ্যাসেম্বলি সেক্রেটারি, রাজ্যের ডিজি, কমিশনার অফ পুলিশ, ডিরেক্টর অফ সিকিউরিটি, এদেরকে পার্টি অ্যাড করা হয়েছে। করে মামলাটি মেনশন করা হয়েছে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এরকম কোর্টের কাছে আশ্বস্ত করা সত্ত্বেও বা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কোর্টের অর্ডার এরকম ভাবে ভায়োলেট করা হচ্ছে, এটা তো উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন। তো মেনশন করার পরে মামলাটি আশা করছি সামনের সপ্তাহে থাকবে, মানে এই বুধবার হয়তো লিস্টে থাকবে। তো এই মোটামুটি ব্যাপার আর কি এই মামলাটি নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেনাবাহিনীদের অপমান করেছেন, সেই নিয়ে প্রাক্তন সেনাবাহিনীরা একটা ধর্ণা মঞ্চ করেছিল, প্রতিবাদ জানিয়েছিল। সেখানে শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন। সেটার ক্ষেত্রে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলা করা হয়েছে, এটা কতটা সত্যি? আদালত অবমাননার সম্পূর্ণ মিথ্যে কথা যদি বলা হয়। আমিও দেখছিলাম কালকে মিডিয়াতে এরকম একটি মিথ্যে খবর প্রচারিত হচ্ছে। আহ, আর বলবেন না, এই মামলা সেনাবাহিনীর যারা প্রাক্তন সেনাবাহিনী, ভারতীয় জনতা পার্টির এক্স সার্ভিসম্যান সেল, যেটা মানে ইএসএম সেল যাকে বলে, তারা একটি প্রতিবাদ সভা করার জন্য আর্মির কাছ থেকে অনুমতি চায়। গান্ধী মূর্তির তলায় তাদেরকে অনুমতি প্রদান করা হয় আর্মির তরফ থেকে। এটি সেই একই জায়গা যেখানে রাজ্যের রুলিং পার্টি ২ দিনের অনুমতি নিয়েও, অনুমতি এক্সপায়ার করে যাওয়ার পরেও, আর্মির পারমিশন এক্সপায়ার করে যাওয়ার পরেও যেখানে ম্যারা বেঁধে বসেছিল আর কি, যার জন্য আর্মি কিছু পদক্ষেপ নেয়। তো এরা এক্স সার্ভিসম্যান, এদের ভারতীয় জনতা পার্টির এক্স সার্ভিসম্যান সেলের, এরা ফিল করে যে আর্মিকে এরম ভাবে অপমান করা হয়েছে, কিছু মন্তব্য থেকে আর্মির প্রতি অপমানজনক কিছু মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদেই তারা এখানে বসার জন্য আবেদন করে। এবার আর্মির জমি আর্মি পারমিশন দিয়ে দিয়েছিল। প্রথমে ৯ তারিখে বসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, বাট আর্মি ১১ তারিখে অনুমতিটি দিয়েছিল। বাট রাজ্য সরকারের থেকে, পুলিশের থেকে রাদার, এটিকে নিয়ে তীব্রভাবে বিরোধ করা হয়। তো এর পরিপ্রেক্ষিতে মামলা ফাইল করতে হয় কলকাতা হাইকোর্টে। মামলাটি ৩ দিন শুনানি হয়েছে। একটা সাধারণ পারমিশনের মামলা, কারণ রাজ্য এটি নিয়ে এত অবজেকশন জানিয়েছে। রাজ্য শেষমেশ যেটা করেছিল, রাজ্যের ধারণা ছিল যে ৯ তারিখে প্রোগ্রামটা করার কথা আছে। ১১ তারিখের কথাটা রাজ্যর মাথা থেকে বেরিয়ে গেছিল। রাজ্য সিএসসির কাছ থেকে একটা কাগজ এনে আদালতের সামনে দেখাবার চেষ্টা করে, যেখানে বলা হয় হচ্ছে যে ওই দিনকে মানে ৯ তারিখে সিএসসি ওখানে রাস্তা খনন করবে কিছু সিএসসির ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য। সেই দেখিয়ে মাননীয় আদালতকে রাজ্যের তরফ থেকে চেষ্টা করা হয় প্রেজুডিস করার। তো তখন আমি দেখাই যে এটা তো ৯ তারিখের জন্য, শুধু একদিনের জন্য লেখা আছে, আমাদের তো ১১ তারিখে প্রোগ্রাম। আর আমার মক্কেলদের কাছ থেকে আমি যা জেনেছিলাম, যে আর্মি থেকে বলা হয়েছে যে ৯ তারিখ ১০ তারিখ দেওয়া যাবে না, কারণ অলরেডি সেখানে প্রিশিডিউল পারমিশন দেওয়া আছে অন্য কোনো দলকে বা অন্য কোনো পার্টিকে আর কি, যার জন্য ওখানে ওই দিনকে পারমিশন দেওয়া যাবে না, তাই জন্য ১১ তারিখ দেওয়া হচ্ছে। তো আদালতের কাছে সেই জিনিসটিও আমি ইন্ডিকেট করি। তো যাই হোক, আদালত আলটিমেটলি তো এটা অ্যালাউও করেন। অ্যালাউ করতে করতে আদালত বলেন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কোনো অফিস বেয়ারার এই সভাতে উপস্থিত থাকবে না। অফিস বেয়ারার বলতে একমাত্র ইএসএম সেল যেটা আছে ভারতীয় জনতা পার্টি, সেখানে ইএসএম সেলের অফিস বেয়ারাররা উপস্থিত থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো অফিস বেয়ারার উপস্থিত থাকবে না। আর আদালত আরো একটি নির্দেশ দেন যে লিস্ট অফ যারা অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ডিজ যারা, সেটি পুলিশের হাতে অর্গানাইজারদেরকে দিতে হবে। তো ১১ তারিখে এই অর্ডারটি হওয়ার পরে যারা অফিস বেয়ারার ছিল ভারতীয় জনতা পার্টির,
যাদের যাওয়ার কথা ছিল। অফিস বেয়ারার বলতে, অফিস বেয়ারার মানে হচ্ছে যারা পদাধিকারী দলের, দলের পদাধিকারী মানে হচ্ছে দলের প্রেসিডেন্ট, দলের সেক্রেটারি, দলের ভাইস প্রেসিডেন্ট, দলের সেক্রেটারি অর্গানাইজেশন, দলের ট্রেজারার, এরা হচ্ছে যারা পদ হোল্ড করে দলে, তাদেরকে অফিস বেয়ারার বলা হয়। সো এই অর্ডারের ফলস্বরূপ, অর্ডারকে সম্মান জানিয়ে আমার মক্কেলরা এনারা কেউ অ্যাটেন্ড করেননি। এবার যে ভুল তথ্যটি দেওয়া হচ্ছে যে আদালত অবমাননার মামলা করা হয়েছে মাননীয় বিরোধী দলনেতার নামে, আহ, সেটি রাজ্য সরকার যদি করে থাকে করে দেখা, কেননা করার কোনো সুযোগ নেই। মামলাটি গতকাল মেনশন করেছিল, তারপরে আমি বলছি কি হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা অফিস বেয়ারার নন দলের, উনি লিডার অফ অপোজিশন অফ দি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। তো উনি সেই পরিপ্রেক্ষিতে উনি যান। এবার উনি যেতেই যেটি হয়, মামলাটি 11 তারিখের আগের দিন 10 তারিখে অর্ডার হয়। 11 তারিখ দুপুর 2টোর থেকে রাজ্য সরকারের তরফ থেকে সাংঘাতিকভাবে এ মামলা নিয়ে আদালতে ঝড় তোলার চেষ্টা করা হয়। আদালতের কাছে মেনশন করা হয়, প্রচুর আইনজীবী জড়ো হয় রাজ্য সরকারের তরফ থেকে। প্রচুর বলতে আপনার 5-7 জন তো ছিলই আর কি। তারা দুপুর 2টোর সময় মাননীয় বিচারপতির কাছে মামলাটি মেনশন করে। মামলাটি মেনশন করতে তখন বিচারপতি বলেন হচ্ছে আমাকে ডেকে পাঠান। তো আমাকে তারপরে বিচারপতি বলেন যে এরকম এরা কমপ্লেন করছে, এরকম ছবি এনে দেখাচ্ছে। তো আমি তখন বিচারপতিকে বলি হচ্ছে যে হ্যাঁ, অর্ডারে তো বলা আছে যে অফিস বেয়ারার যারা তারা যেতে পারবে না। তো মাননীয় বিরোধী দলের নেতা তো অফিস বেয়ারার নন দলের। হুম। তখন রাজ্য সরকার থেকে বলা হয় হচ্ছে যে এই লিস্ট যেটা দেওয়ার কথা ছিল আর কি পুলিশের কাছে, সেই লিস্টে নাকি মাত্র 52 জনের নাম দেওয়া হয়েছে ইএসএম সেলের যারা অর্গানাইজার তাদের তরফ থেকে। তো সেখানে বিরোধী দলনেতার নাম নেই। তো সেটি আমি বলি যে আমাকে জানতে হবে, কেননা এরম ভাবে হঠাৎ করে রাজ্য সরকার যদি হাওয়ায় কোনো করে আর কি, অভিযোগ করে, সেটা তো আমি ওরম ভাবে বলতে পারবো না। তো যাই হোক, তারপরে অর্গানাইজারদের সাথে কথা বলে আমি জানতে পারি। তো আহ, আদালত আমাকে বলেন জিনিসটি দেখতে। আমি সেই কথাটি আমার যারা মক্কেল আর কি, এসএম সেলের যিনি মামলা ফাইল করেছিলেন তাকেও কনভে করি। তো তারপরেই আহ, ঘটনাটি সমাপ্ত হয়ে যায়। বাট রাজ্য সরকার কিছুতেই বুঝতে চায় না, পুলিশ কিছুতেই বুঝতে চায় না। বেশ কিছু পুলিশ অফিসার এসে দাঁড়িয়েছিল ওখানে যখন এই জিনিসটি চলছে দুপুর 2টোর সময়। যতবার আমি বলছি আদালতের কাছে যে অফিস বেয়ারের যাননি, রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে না, রাজনৈতিক নেতা কেন যাবে। তো সেই নিয়ে তারা চিৎকার করছে, বা বিভিন্নভাবে, চিৎকার বলাটা ঠিক হবে না, অবজেকশন জানাচ্ছিলেন। তো যাই হোক, কোর্ট বলেন আমাকে হচ্ছে যে না, লিস্টে মাত্র 52খানা নাম কেন। তো আমি বলি সেটা আমাকে দেখতে হবে, আর 52খানা নামের মধ্যে মাননীয় শুভেন্দু অধিকারীর নাম নেই কেন। তো আমি বলি সেটা তো আমাকে জেনে করতে হবে, আমি তো এরম ভাবে বলতে পারবো না একটা মামলা যেটা অলরেডি ডিসপোজড অফ হয়ে গেছে। তো দুপক্ষকে শোনার পরে আদালত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পরের দিনকে মানে 12 তারিখে সকালবেলা 10:30টার সময় মামলাটি লিস্ট করার জন্য নির্দেশ দেন। তো ইতিমধ্যে আমার সাথে মক্কেলের কথা হয়, আমার মক্কেল বলে হচ্ছে যে পুলিশের তরফ থেকে এসে ওই বারবার আরো লিস্ট চাওয়া হচ্ছে। তো ওরা আপডেটেড লিস্ট যেরকম সেরকম আপডেটেড লিস্ট দিচ্ছে। মানে 52 জনের লিস্ট যখন দেওয়া হয়েছিল তখন যে 52 জন ছিল তাদের লিস্ট দিয়েছে। তো তারা তো আগে থেকে মানে জ্যোতিষী নয় আর কি, যে মানে গণনা করে বলবে যে কতজন আসতে পারবে কতজন আসতে পারবে না। তারপরে বিকেল 4:25 নাগাদ পুলিশের কাছে তারা আবার এখানে আপডেটেড লিস্ট জমা করে। আর আদালতের রায়ে বলা ছিল হচ্ছে যে পুলিশের কাছে লিস্ট অফ অ্যাটেন্ডিজ এর নাম একটা দিতে হবে। সেটা আগে দিতে হবে না পরে দিতে হবে সেটা অর্ডারে বলা ছিল না। তো তারা দিয়ে দিয়েছে, পুলিশও সেটা স্ট্যাম্প মেরে রিসিভ করেছে। তো যাই হোক, পরের দিন মামলা যখন হয়, আদালতের কাছে রাজ্যের তরফ থেকে এই জিনিসটি গোপন করে যাওয়া হয় যে এই আরেকটি আপডেটেড লিস্ট জমা দেওয়া হয়েছে। তারা সেই একই কথা বলতে থাকে আবার, যে কেন মাননীয় বিরোধী দলনেতা যাবে। তো আমি ইন্টারনেট থেকেও বিজেপি বেঙ্গলের যে অফিস বেয়ারারদের যে ডিটেলসটা আছে সেটি নিয়ে গেছিলাম। তো আমি সেটি আদালতের সামনে তখন পেশ করি আর কি, আদালতকে বলি যে এনারা হচ্ছেন অফিস বেয়ারার, তো এখানে মাননীয় বিরোধী দলনেতা কোথায় অফিস বেয়ারার। তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় হচ্ছে যে না, ব্যানারের পেছনে কেন শুভেন্দু অধিকারী নাম লেখা থাকবে। আমি বললাম এটা বোধহয় রাজ্য সরকারের এখতিয়ার এর বাইরে বেরিয়ে করছে, কেননা তারা পুলিশ, তাদের হচ্ছে পুলিশ পারমিশন দেবে কি দেবে না সেই বিষয়ে তারা শুধু
মানে আর্গু করতে পারে। কি লেখা থাকবে, ইনফ্যাক্ট এই মামলার শুরুতে যখন প্রথম দিন হিয়ারিং হয়, তখন রাজ্য সরকারের তরফ থেকে আর্গুমেন্ট করা হয় যে এরকম ব্যাপার নিয়ে প্রতিবাদ, এটা নিয়ে কখনো কোনো প্রতিবাদ হতে পারে? তো আমি তখন বলি আদালতের কাছে যে রাজ্য সরকার তো পুলিশিং করছে, মরাল পুলিশিং করছে না। তো সেটা একসময় সৌদি আরবিয়াতে হতো, দু রকমের পুলিশ সৌদি আরবিয়াতে ছিল। এক হচ্ছে যেটা মানে ল এনফোর্সমেন্টের জন্য পুলিশ, আর একটা হচ্ছে মরাল পুলিশ। মরাল পুলিশ মানে হচ্ছে বোরখার থেকে একটু যদি চামড়া দেখা যায় তাদেরকে এসে শাসন করা, শাস্তি দেওয়া। তো আমাদের এখানে তো সংবিধান সুপ্রিম, সংবিধান থাকতে তো এরকম কে কি বিষয় নিয়ে প্রতিবাদ করবে সেটা তো আমার মনে হয় না পুলিশ ঠিক করে দিতে পারে। তো যাই হোক, গতকাল ওরা এই আর্গুমেন্টটা করে যে ব্যানারে কেন শুভেন্দু অধিকারীর নাম লেখা থাকবে। আমি বলি সেটা লেখা থাকতেই পারে, আহ, সেখানে তো কোনো বাধা ছিল না। আদালত মেনে নেন যে কোনো অফিস বেয়ারের ব্যাপার, যেটা যে শুভেন্দু অধিকারী অফিস বেয়ারের নন। তখন তারা যেটা করে, তখন তারা আমাদের তমগ্ন ঘোষ যিনি আছেন, উনি নর্থ কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তমগ্ন ঘোষ রাস্তায় ফুটপাতে দূরে বসে আছে, তার একটা ছবি জিপিএস দিয়ে করে জিও ট্যাগ করে সেটি আদালতের সামনে পেশ করে যে এই যে ইনি হচ্ছেন অফিস বেয়ারার করে। তার একটি লেখা চিঠিও আদালতের কাছে তারা দেয়, কোনো একটি অন্য কোনো কোনো মানে কোনো মিটিং এর পারমিশন নেওয়ার জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন, করে বলেন ইনি হচ্ছেন অফিস বেয়ারার। আমি তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করি, দৃষ্টি আকর্ষণ করে বলি হচ্ছে যে ইনি যদি অফিস বেয়ারার এনাকে ধরাও হয়, তাহলেও ইনি মঞ্চের ওপরে ওঠেননি, ইনি কিন্তু ফুটপাতে চেয়ারে ওখানে বসেছিলেন। আর উনি যখনই জানতে পেরেছেন যে অফিস বেয়ারাররা আদালতের নির্দেশ অনুযায়ী যেতে পারবেন না, উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। তো তারপরে আমি আপডেটেড লিস্টটা কোর্টের মাননীয় বিচারপতির কাছে তুলে ধরি যে 4:25 নাগাদ পুলিশ কিন্তু এই আপডেটেড লিস্টটাও নিয়েছে। কাজে কোনোভাবেই বলা যাবে না যে আমরা কোনো রকম ভাবে আদালত অবমাননা করেছি। তো আদালত সেটি দেখেন। আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করি যে মাননীয় বিরোধী দলনেতার নামও সেই লিস্টের মধ্যে, সিরিয়াল নাম্বার কততে ছিল সেটিও আদালতের কাছে দেখিয়ে দিই। তখন রাজ্যকে সেটা দিতে রাজ্য প্রথমে তো ডিনাই করছিল। রাজ্য তারপরে ফাইনালি যখন দেখে হচ্ছে যে ময়দান পুলিশ স্টেশনে স্ট্যাম্প মারা আছে টাইম দিয়ে, ডেট দিয়ে, তখন রাজ্য চুপ করে যায়। তখন বলে না, কেন রাজনৈতিক নেতা যাবে? তো আদালত সমস্ত দেখে শুনে আমি তখন বলি যে রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিস করা হচ্ছে কিছু এক্সট্রা ব্রাউনি পয়েন্ট নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিছুই না, এটা প্রতিফলন, যেহেতু একটি কন্টেম্পটের মামলা মাননীয় স্পিকারের বিরুদ্ধে মেনশন করা হয়েছে বিধানসভার ভেতরে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে ঢুকে যাওয়ার জন্য, এটি তারই একটা প্রতিফলন হিসেবে একটা কাউন্টার ব্লাস্ট একটা খাড়া করার রাজ্য সরকার চেষ্টা করেছিল। আদালত দুপক্ষকে শুনে আদালত বলে হচ্ছে যে, আদালত বলেন যে আমি কশন করে দিচ্ছি সমস্ত রাজনৈতিক দলকে। আদালত একটি অর্ডার পাস করেছেন, কালকে অবজারভেশন দিয়েছেন যে আমি সমস্ত রাজনৈতিক দলকে কশন করে দিচ্ছি। আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ যেন পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়। আর কারোর যদি কখনো কোনো অর্ডার নিয়ে কোনো রকমের ক্ল্যারিটি দরকার হয়, তারা সবসময় আদালতের কাছে এসে যেন ক্ল্যারিটি নেয়। এবার এই জিনিসটিকে তিল থেকে তাল করে এটিকে কালকে থেকে আমি দেখছি মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে দেখানো হচ্ছে। এটি দেখানোর মানে কি বা কি জন্য দেখাচ্ছে আহ, আমি জানি না। আদালত অবমাননা কোনোভাবে করা হয়নি। আদালতের অর্ডারে নির্দেশে যা যা লেখা ছিল সেইভাবেই সমস্ত কিছু পালন করা হয়েছে। লিস্ট অফ অ্যাটেন্ডিজও দিয়ে দেওয়া হয়েছে এবং কোনো অফিস বেয়ারের যায়নি। ওই একজন শুধু, যার কথা বললাম, তিনি না জেনে গিয়ে যে মুহূর্তে জানতে পেরেছেন, তিনি মঞ্চেও ওঠেননি, তিনি ওই ফুটপাতে যে চেয়ারের উপর বসেছিলেন যে ছবিটা দেখিয়েছে তার 2 থেকে 4 মিনিটের মধ্যে বেরিয়ে গেছেন। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার এটিকে নিয়ে একটা বিশাল রকমের অন্য রকমের পিকচার দিয়ে একটা খবর ক্রিয়েট করা হচ্ছে। আপনারা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন, তারপরেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রশ্নটা কেন তুলছে যে সেনাবাহিনীর প্রতি মানে মানবিকতা আছে মানছি, কিন্তু নির্দেশ কেন মানলো না? না, নির্দেশ মানেননি একবারও উনি বলেননি। মাননীয় বিচারপতি একবারও বলেননি যে নির্দেশ মানেননি। মাননীয় বিচারপতি বলেছেন যে আমার সমস্ত রকমের ইমোশনস আছে হচ্ছে সেনা, প্রাক্তন সেনা এদের সাথে। আহ, আমি বলেছিলাম যখন যে এই সেনারা যেহেতু, প্রাক্তন সেনারা যেহেতু করছে, আমি সেই জিনিসটি মাথায় রেখেই এই নির্দেশটি আমি দিয়েছিলাম। এবার তারপরেও যে এই জিনিসগুলো হচ্ছে, রাজ্য সরকারের থেকে এরকম তীব্র আপত্তি আসছে, এই জিনিসগুলো অত্যন্ত কষ্টদায়ক। তো উনি ওনার মানে সেটা দেখুন, কোর্ট বার আর বেঞ্চের মধ্যে একটি মামলা যখন শুনানি হয়,
সেটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়। তার মানেই এটা নয় যে যে আলোচনা হচ্ছে আর কি সেটি আপনার পর্যবেক্ষণ বা সেটি অর্ডার। আইনের নিয়ম অনুযায়ী হচ্ছে যে মামলার যা অর্ডার পাসড হচ্ছে, অর্ডারে যা লেখা থাকবে সেটিকেই মানতে হবে। যদি কোনো রকমের অবমাননা হয়ে থাকতো তাহলে আদালত অবমাননার মামলা হতো। রাজ্য সরকার আদালত অবমাননার মামলা করতে পারেনি। রাজ্য সরকার আদালতের কাছে কালকে প্রেয়ার রেখেছিল যাতে আদালত সুমোটো কন্টেম্পট ইস্যু করে। আদালত সেটিও করেননি। আদালত জাস্ট এই একটা সমস্ত রাজনৈতিক দলকে সতর্কবাণী দিয়ে এই জিনিসটি নিষ্পত্তি করে দিয়েছে। এই যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যারা এই অতিরঞ্জিত করে খবরটাকে প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন ভেবেছেন? সে আমার মক্কেল ঠিক করবে। আমি উকিল মানুষ। আমি তো এই বিষয়ে কিছু, আমার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনস যা পাই আমি সেই অনুযায়ী আদালতের কাছে গিয়ে মামলা লড়া। এবার স্টেপস নেবে কি স্টেপস নেবে না সেটা যারা মক্কেল তারা ঠিক করবে। তারা কি করবে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা ঠিক করবে। হ্যাঁ, এটা এক্স সার্ভিসম্যান সেল, এটি একটি রাজনৈতিক দলের এক্স সার্ভিসম্যান সেল। তো তারা প্রতিবাদ জানিয়েছে, এমন জায়গায় প্রতিবাদ জানিয়েছে যেখানে রুলিং পার্টি কয়েকদিন আগেও আর্মির অনুমতিকে লঙ্ঘন করেও দুদিনের বেশি হয়ে যাওয়া সত্ত্বেও আর কি, পারমিশন এক্সপায়ার করে যাওয়া সত্ত্বেও সেখানে তারা ম্যারা বেঁধে রেখে দিয়েছিল। তো এই হচ্ছে মোদ্দা কথা। একদম শেষ প্রশ্ন, আপনি তো একটা সময় এসএসসির মামলা এগুলো দেখতেন, এই যে পরীক্ষা হচ্ছে, গত 7ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে, আগামীকাল পরীক্ষা আছে, যোগ্যরা পরীক্ষা দিচ্ছে বলা হচ্ছে, এবার এখান থেকে যারা চাকরি পাবে, হয়তো সবাই চাকরি পাবে না কারণ মেরিট ডিপেন্ড করবে, এই মানে তারা তো এতদিন যোগ্য হিসেবে চাকরি করে এসছে, তাহলে এই যারা এখন চাকরি পাবে না তাদের মানে তাদের রাজ্য সরকার কি করবে? তাহলে কি তারা আবার ফের মামলা করবে? শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে বলে একটি কবিতা ছিল ছোটবেলায়, ঠাকুমা শোনাতেন আর কি। আপনাকে আগেও বলেছি, আমি যে মামলা করি সে মামলা নিয়েই যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে বলি, তার বাইরে কিছু বলি না। মোস্ট ওয়েলকাম।